এদেশের ছাত্র আন্দোলনের এক সময়ের প্রাণপুরুষ রাশেদ খান মেননের হাতে গড়া তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের হাত ধরে গড়ে ওঠা সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রমৈত্রী এবং সামরিক স্বৈরাচার বিরোধী লড়াইয়ের পূর্বকালে যখন গড়ে ওঠে এদেশের গণতান্ত্রিক যুব আন্দোলন, সেই যুব আন্দোলনের পথ ধরে ঐক্যের পথে যখন আবার জন্ম নেয় বাংলাদেশ যুবমৈত্রী, সামরিক শাসকের সাদের বিরুদ্ধে যুব সংগ্রাম পরিষদ করে যুবমৈত্রীর সামনে আসে। এই দুটি যুবক তরুণদের সংগঠন আজকে স্মরণ করছে রাশেদ খান মেননকে, শুভেচ্ছা জ্ঞাপন করছে রাশেদ খান মেননকে। রাজনৈতিক দিক নির্দেশনার জন্য আজকে সম্মিলিতভাবে এখানে তারা হাজির হয়েছেন, আমরাও হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, রাশেদ খান মেনন জেলে কেন? এক কথায় কেউ যদি বলেন যে রাজনীতির প্রতিহিংসার শিকার, কেন সেই প্রতিহিংসা? কারা এই প্রতিশোধ নিতে চায়? এটা দিনের আলোর মতো এখন পরিষ্কার। বাংলাদেশ জন্ম হবার পরের থেকেই কিন্তু একটা লড়াই চলছে, মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র নস্যাৎ করার লড়াই আর সাম্রাজ্যবাদের পা চেটে চলবার লড়াই, বাংলাদেশের জনমানুষের অধিকার আদায়ের লড়াই, লুটেরা ধনিক শ্রেণীর লড়াই, লুটেরা ধনিক শ্রেণীর লুটের বিরুদ্ধে লড়াই। এই লড়াইগুলো বাংলাদেশে চলছে। আমরা আজকে বাংলাদেশের সেই লড়াইয়ের পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রাশেদ খান মেনন। আজকে ওয়ার্কার্স পার্টির 54 বছর পূর্তি, গতকালকে আমরা বিষয়গুলো উদযাপন করেছি। রাশেদ খান মেননের 83 বছর পূর্তি উদযাপন করছি। 84তে আজকে তিনি পা দিলেন। আমরা তার শুভকামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি। এদেশের একটি মুক্তিযুদ্ধের পর দুটি রাজনৈতিক দলের জন্ম হলো খুব আগে। 17ই মেতে জন্ম হলো ওয়ার্কার্স পার্টি, সম্ভবত অক্টোবরে সে জন্ম হলো রাশেদ। এই সময়কালে তৎকালীন যে প্রেক্ষিতটা ছিল, একদিকে ছিল মস্কোপন্থীর দ্বন্দ্ব, এক সময় ছিল চীনপন্থী মস্কোপন্থী, মুক্তিযুদ্ধকে বুঝতে পারা না পারা, দুই কুকুরের কামড়াকামড়ির তত্ত্ব, আর একদিকে শুধুমাত্রই ওই মস্কো যা বলবে সেই মস্কোতে যা হবে আর ঢাকাই আমরা চাকরি করবো, এমন তর রাজনীতি। তখন বাংলাদেশের প্রেক্ষিতে এই দলটি 17ই মে তারিখে ঢাকার এই মালিকাদের ছোট্ট একটি জায়গায় যার একজন বসে আছেন, আমাদের পার্টির বর্তমানের সভাপতি আবুল হাসান মানিক, সেই সাক্ষী। এই পার্টিটা জন্ম নিয়েছিল কোনো পন্থীর রাজনীতি বাংলাদেশে আমরা করবো না, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষে দাঁড়াবো, আমরা লুটেরা ধনিক বিরুদ্ধে লড়াই করব এবং মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের সংবিধানের মূল 4 নীতির ভিত্তি এবং 17ই এপ্রিলের সেই ঘোষণাকে আমরা মানবিক মর্যাদার বাংলাদেশ, মানবিক সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা গড়ব যে প্রত্যয়টি আমরা এখন বিশ্বাস করি, সেই ঘোষণাকে আমরা এখন বিশ্বাস করি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে জল গড়িয়েছে অনেক। বয়স হলো বাংলাদেশের 55 বছর, সামরিক শাসন থাকলো বাংলাদেশের 25 বছর, 30 বছরের কাছে। বন্ধুগণ, বাংলাদেশের জন্ম হতে না হতেই 3.5 বছরের মাথায় বাংলাদেশের জন্মের জন্মদাতার নেতৃত্বকে হত্যা করা হল, বঙ্গবন্ধু খুন হলেন। এবং সেই খুনের পরবর্তীতে সেই খুনকে ঘিরে অনেকে উল্লসিত হলেন। নাজাত দিবস পালিত হলো বাংলাদেশে মোস্তাক এসে আজকাল এবং জুব্বা পরিয়ে, মাথায় জিন্না ক্যাপ পরিয়ে জাতীয় চরিত্র নির্ধারণ করলেন, জাতীয়
পরিচয় নির্ধারণ করলেন, সেদিন আমরা আওয়াজ তুলেছিলাম মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, নিপাত যাক, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। সেদিনের সেই ঘটনা বাংলাদেশের রাজনীতির মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই তার পরিবর্তন ঘটানো হল, এবং সেই পরিবর্তনে প্রথমেই এলো আমাদের অর্জনগুলোকে পরাজিত করবার জন্য। সেদিনও আমাদের বাংলাদেশ বেতার, বাংলাদেশ রেডিও হয়ে গেল। আমাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তনের আওয়াজ সেদিনও তোলা হয়েছিল। আমাদের লুঙ্গি পাঞ্জাবির বদলে আজকান পড়তে হবে সে কথা বলা হয়েছিল বাঙালি মুসলমানের অস্তিত্বের ঘোষণার জন্য। বন্ধুগণ, আজকের ঘটনাগুলো যদি পর্যালোচনা করেন, গত 5ই আগস্টের ঘটনা, 5ই আগস্টের ঘটনা, 2024-এর ঘটনার পরম্পরাগুলি যদি পর্যালোচনা করেন, ইতিহাসকে মিল খুঁজে পাবেন সেই 1975-এর 15ই আগস্ট থেকে। ধারাবাহিকভাবে যদি দেখেন, বঙ্গবন্ধু মারা গেছেন, খুন হয়েছেন, একটি সরকার এসছে, এবং 75 থেকে পুরো 82 সাল পর্যন্ত আপনি দেখেন রাজনৈতিক ডামাডোল, সময়ের ব্যবধানটা দেখেন। এই 75 থেকে 80, 82, 7 বছর বাংলাদেশের রাজনীতি ঠিক করার চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের বিপরীতে। এবং সেই মুক্তিযুদ্ধের বিপরীতে প্রথমেই আমরা অনেকেই আজকে গর্ব করি, 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের দিবস নিয়ে আলোচনা করি, অনেকে হয়তো সেটা বলবেন, কিন্তু রাজনৈতিক পরাজয়ের মধ্যে দিয়ে যেটা ঘটে গেল, 7ই নভেম্বরের একটি প্রতিবিপ্লবী কু হল সেনাবাহিনীর পর, এবং বাংলাদেশের রাজনীতিতে একের পর এক শত শত সেনাবাহিনীর সদস্য হত্যা, মুক্তিযুদ্ধ বনাম অমুক্তিযুদ্ধ, ক্যান্টনমেন্টে লড়াই, প্রতি স্তরে লড়াই, জিয়াউর রহমানের 5ম সংশোধনী, জিয়াউর রহমানের দল গঠন, এগুলো সবই বাংলাদেশ বিরোধী। এবং সেই বাংলাদেশ বিরোধিতায় তার সংস্কৃতিগত দিকগুলো যদি দেখেন, সেই সংস্কৃতিও চলে এলো আমাদের সামনে। এরপরে এলো পেট্রো ডলারের খেলা। আজকে 78 সালের পর থেকে বাংলাদেশ তার সংস্কৃতিতে আজকে আরবীয় সংস্কৃতি, মরুভূমির সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে গেল, অ্যাজ বিকজ আমরা তখন মানুষ দিতে থাকলাম, আদম দিতে থাকলাম, অর্থাৎ শ্রমজীবী মানুষ পাঠাতে থাকলাম। সেই মানুষের সঙ্গে অর্থনীতি যেমন দেশে এলো, সেই সঙ্গে এলো সেই দেশেরও সংস্কৃতি। মেলবন্ধনের এই খেলা এবং ইসলামাইজেশনের এই খেলা, যেখানে আমাদের কথা ছিল রাষ্ট্র থাকবে অসম্প্রদায়, যেখানে রাষ্ট্র থাকবে সম্প্রদায় মুক্ত, রাষ্ট্রের সবাই কিছু ধর্ম পালন করব, কিন্তু তা আমরা রাখতে পারিনি। 5ম সংশোধনী সেটা আমাকে শেষ করে দিয়েছে, আমার রাষ্ট্রের রাষ্ট্র দর্শনকে শেষ করে দিয়েছে। সেই 5ম সংশোধনী কারা করেছে? আজকে যিনি প্রাইম মিনিস্টার আছেন তারই পিতা করেছে। অর্থাৎ সেই ধারাবাহিকতা যদি দেখেন রাজনীতির, আমাদের এখানে বিরাজমান। এরপরে এরশাদ এলেন, এরশাদ কি করলেন? একই কথা, সেই সেনাবাহিনীর সেই বয়ান, শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না, শহীদ মিনারে ইয়ে করা যাবে না, পূজা করা যাবে না, শহীদ বেদি রাখা যাবে না, দেশে দেশে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার ভাঙচুর হতে থাকলো। অর্থাৎ বাঙালি জাতি সংস্কৃতির সঙ্গে যে সংঘাতের রাজনীতিটা তৈরি করা হয়েছে, পাকিস্তান পন্থী রাজনীতির, সেই রাজনীতিটাকে রক্ষা করে, পরম্পরাভাবেই রক্ষা করে চলে আসা হচ্ছে। এটা কোনো না কোনো ভাবে এর প্রত্যেকটা খেলার পেছনে ওই মার্কিন সাম্রাজ্যবাদ, কখনো ফারল্যান্ড, কখনো বিউটি, কখনো এই যে কিছুদিন আগে চলে গেল লু, ইত্যাদি ইত্যাদি নামগুলো যদি সব বলতে থাকি পারবো না হয়তো সব নাম বলতে, কিন্তু ওই আমেরিকান এম্বাসির সমস্ত কর্মকর্তারাই এই বাংলাদেশের প্রতিটি ঘটনায় তারা জড়িত ছিলেন। আজকে অনেকেই বলছেন, খুব উল্লেখিত ছিলেন যে বাংলাদেশে বোধহয় একেবারে 16 বছরে সবকিছু শেষ হয়ে গেছে, এবং ন্যারেটিভটা দেখবেন এখন সেই কথাই বলা হচ্ছে, বিগত 16 বছর। কেন মাগুরা রাজনীতির ইতিহাস নাই? মাগুরা নির্বাচনের কেন? বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করে 5ম সংশোধনী দিয়ে যে রাজ্য শাসন করালো, কেন ক্যান্টনমেন্ট থেকে শত শত মুক্তিযুদ্ধ অফিসারকে রাতের অন্ধকারে ফাঁসি দেওয়া হলো? তখন সেটাকে কি হত্যা বলবে? সেটাকে
গণহত্যা না সেটাকে গুপ্ত হত্যা বলা হবে? এই প্রশ্ন আমরা কেউ তুলি নাই, এখনো তুলি না। আজকে ইতিহাসকে যদি খণ্ডভাবে শুধু রাজনৈতিক লাভালাভের বিবেচনায় আজকে যদি দোষ চাপিয়ে আগামী দিনে পথ প্রশস্ত করতে চান, আমি বলবো আপনারা দিবা স্বপ্ন দেখছেন, ওই পথ এই দেশের জনগণ ছিন্ন করে দেবে, আপনাদেরকেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। আজকে আপনারা বলছেন যে আপনাদের বিজয় হয়েছে, জুলাই যুদ্ধের কিছু হলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জুলাই যুদ্ধ। আরে কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় জুলাই যুদ্ধ? আর এই জুলাই যুদ্ধের পিছনে সবাই ইউনূসকে নমনম করলেন, একবারও হিসাব করে দেখলেন না এই ইউনূসটা কে? এই ইউনূস সাম্রাজ্যবাদের পোষা সন্তান, তাকে যে পুষেছে সাম্রাজ্যবাদ দীর্ঘদিন ধরে। এই যত নোবেলধারী আছে পৃথিবীতে, এই নোবেলধারীগুলোকে যে পোষা হয়, পাশে আং সান সু চিকে আমরা দেখি, আমরা ইরানেও দেখি, আমরা পাকিস্তানের মালালা ইউসুফকে দেখি, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখি, ওই গুয়েতামালায় দেখি, আর্জেন্টিনাতেও দেখি। এই সমস্ত নোবেল লরিয়েটরা খেয়ে পরে হৃষ্টপুষ্ট হয়ে তাদেরকে মানুষ করে কোনো এক সময় এনে কোনো এক দেশে কোনো একভাবে হাজির করা হয়। আমাদের দেশেও ঠিক তাই হাজির করা হয়েছে। আজকে যে কথা আমরা শুনেছিলাম মেটিকুলাস ডিজাইন, হ্যাঁ মেটিকুলাস ডিজাইন তো বটেই, এ ব্যাপারে কোনো ভুল নেই। কিন্তু আমাদের অনেক বন্ধুরা বিপ্লবের স্বপ্ন খুঁজলেন, এর মধ্যে অনেকের বন্ধুরা মাত্র 16 বছরের রাষ্ট্র চরিত্র বর্ণনা করলেন, কিন্তু বাংলাদেশের 54 বছরের রাষ্ট্র চরিত্র বর্ণনা করলেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জনগণের অর্জনটাকে তারা বর্ণনা করলেন না, শুধু দেখলেন একমাত্র যে হাসিনাই খারাপ ছিল। কেন? এরশাদ কি খুব ভালো ছিল? তার আগে কি আপনাদের দল কি খুব ভালো ছিল? তার আগে কি জিয়াউর রহমান কি খুব ভালো ছিল? এই সমস্ত শ্রেণীপ্রশ্ন যদি তুলি, তাহলে এই ধরনের দলের বাস্তবিক পরিস্থিতি তারা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। আবার ৭২-এর সংবিধান আজকে বদলে দেবার জন্য এরা লড়াই নেমেছে। কেন বদলাতে হবে সংবিধান? সংবিধানের কি অসুবিধা আছে? সংবিধানে অসুবিধা একটাই, লুটেরা শাসক গোষ্ঠীর হাতে যদি এই সংবিধান যায়, তাহলে এই সংবিধান অবধারিতভাবে ক্ষমতার দণ্ড চর্চার কথাটাই মনে আসবে, জনগণের কল্যাণের কথাটা মনে আসবে না। আর এই দেশের শাসন ক্ষমতায় বারবার এই শক্তি ক্ষমতায় আসার ফলে ওই শাসন ক্ষমতাটা সবসময়ের জন্য লুটেরা ধনিকদের হাতে থাকার ফলে অলিগার্কিক সোসাইটির জন্ম এই বাংলাদেশে এই কারণেই হয়েছে। এবং এইটার সুযোগে ফাঁক দিয়ে ঢুকলো কারা? মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি বহুদিন ধরে চেষ্টা করছে, বহু গবেষণা করেছে তারা, ইনিয়ে বিনিয়ে নানান কথাই তারা সেই মৌলবাদী শক্তি আজকে সেটা নিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামের জায়গাটি তারা দখল করে দিল। এদেশের তরুণ জেনজিরা বৈষম্যটাকে আসলেই মনে করেছিল বৈষম্য, এবং সেই বৈষম্য নিরসনে তারা আন্দোলনে নেমেছিল, এবং সেই সময় তৎকালীন সরকারের ব্যর্থ শাসনের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, এটা সত্যি। কিন্তু সেই ব্যর্থ শাসনের ভেতরে আজকে জন্ম নিয়ে নিল দানব, আর সেই দানব হলো ফ্যাসিবাদী, ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি। আজকে সমস্ত দক্ষিণপন্থী শক্তি বিভিন্ন মুখোশে বিভিন্ন নামে আজকে জনগণকে বিভ্রান্ত করে একই জায়গা থেকে মেটিকুলাসলি তারা বাংলাদেশে তাদের মতাদর্শকে আজকে আমাদের উপরে তাদের আধিপত্য চাপিয়ে দিয়েছে। সেই আধিপত্য আমরা এখন বিভ্রান্ত। আমরা কেউ আধা মুসলিম, আমরা কেউ আধা কমিউনিস্ট, আমরা কেউ ইনসাফ, আমরা কেউ কি বলে ওর নাম পালনবাদ, আমরা কেউ ওই হকুলিবাদ, আমরা কেউ আরো কত কিছু নাম আমরা শুনছি, দায় দরদের সমাজ ইত্যাদি ইত্যাদি। বন্ধুগণ, এগুলো কোনো কিছু নেই। আমরা যারা শ্রেণী রাজনীতি করি, আমরা যারা মার্ক্সীয় দর্শনে বিশ্বাস করি, আমরা সোজা ভাষায় সোজা বাংলাই বুঝি। এটা হচ্ছে শ্রেণীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। আর তার মধ্যে ফ্যাসিবাদী শক্তিরা এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আরো পশ্চাৎপদ একটা ধারণা নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতার দখলে তারা লিপ্ত হয়েছে, যা ইউনূস সরকার ওই শক্তির সঙ্গে মিলিত রূপে বাংলাদেশে তারা জানে যে কন্ট্রাডিকশনটা কোনটা হ্যান্ডেল করলে বাংলাদেশে লাভ হবে। এবং বাংলাদেশে একটা মাটিতে বীজ কোথায় আছে, সেটা 47-এর বীজ, দ্বিজার তত্ত্ব।
আর সেই বীজটাকে বারবার লালন পালন করে বাংলাদেশে মহিরীয় সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটা হয়, যে কারণে রাষ্ট্র ধর্ম বিলটা বাংলাদেশে টিকে গেল, যে কারণে পয়লা বৈশাখের তারিখ বদলে গেল, যে কারণে আমাদের বিভিন্ন নাম বদলে যায়, গ্রামের নাম বদলে যায়। গতকালকে দেখলাম আমার আমের নাম বদলে দেওয়া হচ্ছে, গোপাল ভোগ বলা যাবে না, মোহন ভোগ বলা যাবে না, লক্ষণ ভোগ বলা যাবে না। আরে বেটা, এগুলো যদি নাই বলবি তাহলে আন্তর্জাতিক ভাবে ওই করার ব্যান্ডিং করার যে জায়গায় ওই নাম যখন তোর দেশের নাম ব্যান্ডিং হবে না, তোর নামের নাম যদি হয় ইমাম আম, তাহলে সেই ইমাম আমের নাম ওইখানে ব্যান্ডিং হবে না। ভারতের ওই গোপাল ভোগী ওখানে ব্যান্ডিং হবে আন্তর্জাতিক ভাবে। লাভটা কি হবে? লাভ কিছু হবে না, কিন্তু জেদের ভাত কুত্তাই খাবে। অতএব তাদেরকে ইসলামাইজেশন করতেই হবে, এবং যে পর্বেই হোক বাংলাদেশে সেই কাজটা চলছে। এই লড়াইটা এখন আমাদের। আজকে ফ্যাসিবাদের এই আক্রমণ আমাদের প্রতিহত করতে হবে। আজকে সাম্রাজ্যবাদের কথা আপনারা শুনছেন, ধন্যবাদ জানাই আমাদের বামপন্থী বন্ধুদের। শেষ দিকে এসে হলেও যুক্তফ্রন্টের নামে আজকে আপনারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছেন। কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ যেদিন দেশ দখল করছিল, যেদিন রাশেদ খান মেনন বলেছিল পার্লামেন্টে যে সেন্ট মার্টিন দ্বীপ দখল হয়ে যাবে, তখন আমাদের কোন এক বড় বামপন্থী পল্টনের মোড়ে বলেছিলেন উনি জুজুর ভয় দেখাচ্ছেন। মনে আছে আপনাদের সে কথা? হ্যাঁ, উনি জুজুর ভয় দেখাচ্ছেন। সাম্রাজ্যবাদ থেকে জুজুর ভয় দেখায়। আজকে সাম্রাজ্যবাদ কোথায়? আপনার ঘরের মধ্যে, আপনার পেটের মধ্যে, আপনার খাদ্যনালীর মধ্যে, আপনার নিঃশ্বাসে, আপনার মগজে। আজকে এই বামপন্থী বন্ধুদের বোধোদয় আমরা পিছিয়েছি বলতে এই দিক থেকে যে ক্ষমতার প্রতিপক্ষ সমস্ত পৃথিবীর শক্তি নিয়ে, রাষ্ট্র এবং আন্তর্জাতিক শক্তি নিয়ে, সকল অন্ধকারের শক্তির সহযোগিতা নিয়ে আমাদেরকে, কিন্তু আমরা হারবো না, আমরা হারবো না। রাশেদ খান মেনন এখনো যেদিন আইসিটিতে আসেন মামলায় হাজিরা দিতে, শুধু মুষ্টিবদ্ধ হাত বের করে বলেন লড়াই চালিয়ে যাও। ইনু ভাই বলে লড়াই চালিয়ে যাও। যখন এই কথা জেলবন্দী নেতারা বয়সের এই ফাঁদ মুক্ত না হয়ে সাহস করে যখন বলে, তখন নিশ্চয়ই আমরা যারা এখানে বসে আছি তরুণ বয়সের, তার থেকে ছোট, যে দায়িত্ব আমাদের ঘাড়ে চেপেছে, আমরা মনে করি তার সেই পানিকে অমোঘ জেনেই বজ্র দিগজ ঘোষণা করে আমাদের লড়াইয়ের মাঠে নামতে পারাটাই হবে তার প্রতি শ্রেষ্ঠ সম্মান জানানো। আজকে আমি তাই সবাইকে বলতে চাই যে আসেন, রাশেদ খান মেনন কারাগারে আছেন, কিন্তু আমরা তো কারাগার, বাংলাদেশ নামক কারাগারে হয়তো এই কারাগার ভাঙার যে লড়াই আমরা রাস্তায় নেমেছি, এই লড়াইয়ের বিজয় আমরা অর্জন করবই। অনেক কিছুই এত ভালো ভালো না কথাই আছে। আজকে বাংলাদেশে অনেকেই মনে করছেন আমরা কোথায় জিতে গেলাম। আরে ভাই, জিতবা কোথায়? তোমাদের মধ্যেই তো গোলমাল। তোমরা বললে জুলাই যুদ্ধ হেরে গেছে, আমি তো বলি তোমরা আগেই হেরে গেছো। জুলাই যুদ্ধ এখন হারে নাই, জুলাই যুদ্ধ হেরেছে আগে, কারণ ওটা ষড়যন্ত্র ছিল, এবং ওই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যুদ্ধটা হেরেছো তোমরা। এখন নিজেরা কামড়াকামড়ি করো, এক একজন এক একটা কথা বলো, সকালে বলো একরকম, বিকালে বলো একরকম। তোমাদের পেছনের ইমাম জামাতে ইসলাম তোমাদের মৃত্যুতে নেতৃত্ব দেয়, তোমাদের বিবাহে নেতৃত্ব দেয়। তোমরা মনে করেছো জামাতের ইমামে বাংলাদেশের নেতৃত্ব দেবে, সেটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। কারণ 2 লক্ষ মা বোনের ইজ্জত আছে, 30 লক্ষ শহীদের রক্ত আছে, রাশেদ খান মেননের মতো নেতৃত্বের শরীরের পরিশ্রম আছে এই বাংলাদেশের জন্মে। অতএব এই বাংলাদেশকে আমরা ওদের হাতে তুলে দেব না। এই লড়াই আমরা এগিয়ে নেব। রাশেদ খান মেনন আরো দীর্ঘদিন বাঁচুক, তার শরীর এবং সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি তাকে নিবেদন করলাম। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক ওয়ার্কার্স পার্টি।